ফ্রান্সের আল্পস পর্বতমালার কোলে ঝকঝকে রোদের নিচে একটি রিসর্টে বসেছিল 2026 সালের G7 সম্মেলন। দুনিয়ার 7টি সবচেয়ে শক্তিশালী দেশের নেতারা একসঙ্গে বসে ইরান যুদ্ধের পরের বিশ্ব নিয়ে আলোচনা করলেন। এই সব মঞ্চে কূটনীতি মানে সংযম এবং শিষ্টাচার। আর সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বললেন যা শুনে স্তব্ধ হয়ে গেল গোটা দুনিয়া। কথাটা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উদ্দেশ্যে, যিনি ছিলেন একসময় ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ইউরোপীয় মিত্র, যিনি 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় অভিষেকে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে উপস্থিত ছিলেন। সেই মেলোনি নাকি তার সঙ্গে একটা ছবি তোলার জন্যে ভিক্ষে বা বেক করেছিলেন। ভাবুন কতটা উদ্ধত শিষ্টাচারহীন হলে একজন রাষ্ট্রপ্রধান আর একজন সম্মানীয় রাষ্ট্রপ্রধান সম্পর্কে এরকম কথা বলতে পারেন। ইতালীয় চ্যানেল লা সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, শি ইজ প্রবাবলি হ্যাপি আই টক টু হার, আই ডিডন্ট হ্যাভ টু টক টু হার, আই ফেল্ট সরি ফর হার। মানে ও সম্ভবত খুশি যে আমি ওর সঙ্গে কথা বলেছি, আমাকে কথা বলতে হতো না, বরং ওর জন্য আমার মায়া হলো। ট্রাম্পের এই কথাগুলো এখন বিশ্ব রাজনীতিতে কার্যত তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেলেনিও থেমে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনিও বলেছেন, নাইদার আই নর ইটলি এভার বেগ। মানে আমি বা আমার দেশ ইটালি কখনো ভিক্ষা করে না। আমি জানি না কেন মার্কিন দেশের প্রেসিডেন্ট তার নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন। এবং কথাটা তিনি শেষ করলেন একটা তীক্ষ্ণ কটাক্ষ দিয়ে, যে দুঃখের বিষয় পশ্চিমের শত্রুদের সঙ্গে তিনি এতটা দৃঢ়তা দেখান না, তিনি অনেক বেশি সেখানে নরম। ট্রাম্পের এই কথাটা অবশ্যই এখানেই থেমে থাকলো না। গোটা ইতালি রাগে ফেটে পড়ল। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির 21-22 জুনের ওয়াশিংটন সফর বাতিল করলেন। মানে এক কথাতেই মিত্রদেশ রাতারাতি শত্রুতে পরিণত হলো। কিন্তু এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর মধ্যে একটা প্যাটার্ন রয়েছে, একটা সিস্টেম? আর সেই সিস্টেমের নাম ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি। আজকের এই এপিসোডে আমি এই বিষয়টি বিশ্লেষণ করব। জানাবো মেলোনি ছাড়াও আর কোন কোন গুরুত্বপূর্ণ মিত্রকে তিনি অপমান করেছেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ট্রাম্পের G7 সম্মেলনে যাওয়ার আগে এক বিশ্লেষক পরিস্থিতিটাকে তুলনা করেছিলেন এক পারিবারিক ছুটির সঙ্গে, যেখানে একজন জ্যাঠামশাই আছেন যাকে কেউ ঠিক পছন্দ করেন না, কিন্তু কেউ তার সঙ্গে সরাসরি সংঘাতেও যেতে চান না। তবু মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেন মনে হয় সবাই বিক্ষোভে ফেটে পড়তে পারেন, আর তখন বিষয়টা বেশ নাটকীয় হয়ে ওঠে। সেই নাটকটি এবার হয়ে গেল, আর ঠিক সেই পাগলা জগাই জ্যাঠাই তার নাট্যকার। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একটা অদ্ভুত নিদর্শন দেখা গেছে বারবার। যাকে তিনি মিত্র বলে ভেবেছেন তাকেই কোনো না কোনো মুহূর্তে অপদস্থ করেছেন তিনি। যেন অন্যের মিত্রতাটাই তার কাছে একটা দুর্বলতা, একটা সুযোগ যা সদ্ব্যবহার না করলে চলে না। আর এই কাজটা তিনি করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। কখনো সরাসরি কটূক্তি, কখনো সোশ্যাল মিডিয়ায় রাতের অন্ধকারে পোস্ট, কখনো সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করে বোমা। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য একটাই, প্রতিপক্ষকে অপ্রস্তুত করে দেওয়া, ছোট করে দেওয়া, আর তাকে নিজের শর্তে নিয়ে আসা। প্রথমেই বলি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের কথা। ইউকের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একসময় মনে করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে একটা চলনসই সম্পর্ক রক্ষা করলেই কাজ করা যাবে। সেই ভাবনাটা ভুল প্রমাণিত হলো 2026 সালের ফেব্রুয়ারিতে এই ইরান যুদ্ধের সময়। স্টারমার প্রথমে ভারত মহাসাগরের ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধ বিমান পরিচালনার অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। জবাবে ট্রাম্প তাকে তুলনা করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি উইনস্টন চার্চিলের সঙ্গে। যা বললেন তার মোদ্দা কথা, স্টারমারের চার্চিলের মতো সাহসী নেই, তিনি একটা ভীতু। এই কথাটা ব্রিটেনের জন্য একটা প্রচণ্ড অপমানই নয়, এটা একটা ঐতিহাসিক মানদণ্ডে একজন প্রধানমন্ত্রীকে ছোট করার কৌশলও। আরও একটি এগিয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমরা যখন যুদ্ধে জিতে গেছি তখন আর যুদ্ধে যোগ দেওয়ার মানুষদের আমাদের দরকার নেই। শেষ পর্যন্ত অবশ্য ব্রিটেন মাথা নত করল, ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলো, কিন্তু সেই অপমান মুছে গেল না। মানে ট্রাম্প এভাবেই কার্যসিদ্ধি করলেন।
আমেরিকার প্রতিবেশী কানাডার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বর্ণনা করতে গেলে একটাই শব্দ মনে আসে, সেটা হলো অপমানের ওটিটি সিরিজ। কীরকম? ট্রাম্প বারবার কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলে থাকেন এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী না বলে গভর্নর বলে সম্বোধন করেন। মানে তিনি বোঝাতে চান কানাডা আসলে তার অধীন। ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নি যখন বড় শক্তির কাছ থেকে ছোট দেশগুলোকে রক্ষার কথা বলেন, ট্রাম্প সঙ্গে সঙ্গে সেই মঞ্চ থেকে জবাব দেন, কানাডা লিভস বিকজ অফ দ্য ইউনাইটেড স্টেটস। মানে কানাডা আমেরিকার জন্য টিকে আছে, মনে রেখো মার্ক এটা, পরের বার যখন তুমি এরকম বক্তব্য দেবে। এটা শুধু কথার যুদ্ধ নয়, এটা একটা সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বসমক্ষে রীতিমতো হুমকি দেওয়া, দাদাগিরি করা। এবার আসি আর এক শক্তিশালী দেশ ফ্রান্সের কথায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ট্রাম্প কখনো আক্রমণ করেন ট্যারিফ ইস্যুতে, কখনো ইরান যুদ্ধে ফ্রান্সের অসহযোগিতা নিয়ে। কিন্তু এপ্রিলে হোয়াইট হাউসের ইস্টার ডিনারে যা হলো তা ছিল একেবারে রুচির তলানিতে পৌঁছে যাওয়া। ট্রাম্প ভিয়েতনাম সফরে তোলা একটি ভাইরাল ভিডিওর কথা তুললেন, যেখানে ম্যাক্রোর স্ত্রী ব্রিজিত তার স্বামীর মুখ থেকে হাত সরিয়ে দিচ্ছিলেন। ট্রাম্প মন্তব্য করলেন যে ব্রিজিত ম্যাক্রোকে অত্যন্ত খারাপভাবে ট্রিট করেন এবং ম্যাক্রো এখন চোয়ালের ঘাস হারিয়ে উঠেছেন। কতটা অপমান ভাবতে পারে? ম্যাক্রো পরে সাংবাদিকদের বলেন, ওটা স্বামী স্ত্রীর মজা করার একটা মুহূর্ত ছিল। তিনি ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে বলেন, এটা না মার্জিত ছিল, না উপযুক্ত ছিল। এর সঙ্গে যোগ করুন আর একটা অভ্যাস। ট্রাম্প নিয়মিত বিভিন্ন সভায় ম্যাক্রোর সঙ্গে আলোচনার গল্প বলেন, যেখানে তিনি ম্যাক্রোর ফরাসি উচ্চারণের নকল করেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি যা বলেন ম্যাক্রো নাকি তাতেই তৎক্ষণাৎ রাজি হয়ে যান। এবার আসি আর এক মিত্র এবং শক্তিধর রাষ্ট্র জাপানের কথায়। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির প্রথম হোয়াইট হাউস সফর ছিল শিষ্টাচারের একটা চরম পরীক্ষা। আর সেখানেই ঠিক সেই অশিষ্ট কাজ করে ফেললেন ট্রাম্প। এক জাপানি সাংবাদিক যখন ট্রাম্পকে প্রশ্ন করলেন ইরান আক্রমণের আগে কেন তা বন্ধুদের জানানো হয়নি, ট্রাম্প উত্তর দিলেন তাকাইচিকে পাশে বসিয়ে রেখে এবং ক্যামেরার সামনে, যে বিস্ময় সম্পর্কে জাপানের চেয়ে ভালো কে জানে? পার্ল হারবারের কথা আমাকে কেন বলনি? ৭৭ বছর আগের একটা আঘাত, যা নিয়ে মার্কিন প্রেসিডেন্টরা দশকের পর দশক সতর্ক হয়ে কথা বলা বন্ধ রেখেছেন। ট্রাম্প সেটা বের করে দিলেন হাসতে হাসতে জাপানের প্রধানমন্ত্রীর সামনে এবং ক্যামেরার সামনে। তাকাইচি কিছু বললেন না, শুধু পাশের মন্ত্রীদের দিকে একবার চোখ ঘোরালেন। দেশে ফিরে তাঁকে সেই নীরবতার জন্য প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এবার আসি আর এক মিত্র জার্মানির কথায়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চের হোয়াইট হাউস সফর হয়েছিল ডি ডে বার্ষিকীর ঠিক আগের দিন। মার্চ ইউক্রেন প্রসঙ্গে আমেরিকার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরতে চাইলেন। তখন ট্রাম্প বললেন, ডি ডে তোমাদের দেশের জন্য ভালো দিন ছিল না। ডি ডে মানে নাৎসি একনায়কতন্ত্র থেকে জার্মানির মুক্তির দিন। পরে ট্রাম্প স্বীকার করলেন যে মার্চের কথাটা ঠিকই আছে, কিন্তু ক্ষতি ততক্ষণ যাওয়ার হয়ে গেছে। এপ্রিলে মার্চ যখন বললেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলেছে এবং এই যুদ্ধে কোনো কৌশল নেই, ট্রাম্প পরদিন সোশ্যাল মিডিয়ায় তাকে বললেন আগে নিজের দেশ ঠিক করতে। এবং তার কিছুদিনের মধ্যে পেন্টাগন ঘোষণা করলো জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মানে জার্মানিকে সামরিক শাস্তিও দিলেন ট্রাম্প। তবে জর্জিয়া মেলোনির গল্পটা সবচেয়ে বেশি করুন, কারণ তিনি সবচেয়ে বেশি ট্রাম্পের সঙ্গে মিত্রতা দেখাতে গিয়েছিলেন। ট্রাম্পও তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য করেননি। মিশরে গাজা পরবর্তী আলোচনার সম্মেলনে তিনি মেলোনিকে বলেছিলেন একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ এবং সুন্দরী। কিন্তু সম্পর্কের ফাটল ধরল দুটো কারণে। প্রথমত, ইরান যুদ্ধে ইতালির সাহায্য না করা। দ্বিতীয়ত, ট্রাম্প যখন পোপ লিও চতুর্দশের সঙ্গে বিবাদে জড়ালেন এবং পোপের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন মেলোনি ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ইতালির প্রধানমন্ত্রী হিসেবে প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেন। তখন ট্রাম্প মিলানের এক পত্রিকাকে বলেন, মানুষ কি মেলোনিকে পছন্দ করে? আমি বিশ্বাসই করতে পারি না। আমি মনে করেছিলাম তার বোধহয় সাহস আছে। আমি ভুল করেছিলাম। আর এরপরে G7 সেই ফটোর জন্য ভিক্ষা করার মন্তব্য।
যে মিত্রতা তিনি শক্ত করেছিলেন তাকেই তিনি ভেঙে দিলেন। ট্রাম্পের এই আচরণ শুধু G7 মিত্রদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এরপরে আসবো ওমানের কথায়, তাহলেই বুঝতে পারবেন। ইরান সংকটের সময় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার সময় এক সাংবাদিক ওমানের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করলে ট্রাম্প তাকে বলেন, ওমান সবার মতোই আচরণ করবে অথবা আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। অথচ ওমান দশকের পর দশক ধরে আমেরিকার বন্ধু এবং সেখানে মার্কিন সামরিক উপস্থিতিও রয়েছে। কিন্তু ট্রাম্পের এই আচরণ কি কোনো বিরোধের মুখে পড়েনি? 2026 সালের জানুয়ারিতে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প তার নতুন বোর্ড অফ পিস উদ্যোগের সূচনা করতে চেয়েছিলেন। ভাবুন সেই দৃশ্যটা। মঞ্চে ট্রাম্প বসে আছেন, হাতে কলম, চারপাশে অন্যান্য নেতারা দাঁড়িয়ে। সাধারণত এই মুহূর্তগুলো ট্রাম্পের জন্য খুব আনন্দের, কিন্তু এবার তিনি দেখলেন পুরনো মিত্ররা কেউ নেই, শুধু কিছু একনায়ক এবং ছোট দেশের নেতারা রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তখন মাঝারি শক্তিগুলোকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তাকে প্রবল করতালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন অন্য নেতারা। মানে ট্রাম্পের এই জ্যাঠামশাই সুলভ কৌশলের বিরুদ্ধে সব মিত্ররা আর মাথা নত করছেন না। এবার আসবো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো মিত্রদের সঙ্গে ট্রাম্পের এই আচরণের পেছনে কি কারণ রয়েছে। বিশেষজ্ঞরা এর কয়েকটি ব্যাখ্যা দেন। প্রথমত, ক্ষমতার পরীক্ষা। ট্রাম্পের কাছে আনুগত্যই হলো একমাত্র কাম্য। যে মুহূর্তে কোনো নেতা ভিন্ন মত পোষণ করেন, তা তিনি মিত্রই হন বা না হন, ট্রাম্প তাকে শাস্তি দেবেনই। ইতালি ইরান যুদ্ধে সাহায্য করেনি, জার্মানি সমালোচনা করেছে, ব্রিটেন সেনা ঘাঁটি দিতে দেরি করেছে, তাই প্রত্যেককে তিনি অপমান করে বদলা নিয়েছেন। দ্বিতীয়ত, দেশীয় রাজনীতিতে নিজের অন্ধভক্তদের খুশি করা। মিত্রদের ছোট করা মানে মার্কিন ভোটারদের কাছে আমেরিকা ফার্স্ট বার্তাটাকে আরও শক্তিশালী করা। প্রতিটি অপমান আমেরিকার ভেতরে ট্রাম্পের প্রবল শক্তির একটা প্রতীক হয়ে ওঠে। তৃতীয়ত, আলোচনার কৌশল। ট্রাম্প বিশ্বাস করেন যে চাপে রাখলে প্রতিপক্ষ নমনীয় হয়, তাই মিত্রদেরও চাপে রাখো যাতে তারা কখনো নিশ্চিত না থাকতে পারে যে সম্পর্কটা ভবিষ্যতে টিকবে কিনা। কিন্তু এই কৌশলেরও তো একটা সীমা আছে। মেলোনি কিন্তু সেটা দেখিয়ে দিলেন। তিনি বললেন না। স্টারমার শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু সম্পর্ক নষ্ট হলো। কার্নি মঞ্চে দাঁড়িয়ে প্রচুর করতালি পেলেন। ইতিহাস বলে পরাশক্তিগুলোর পতন কিন্তু শত্রুর আঘাতে নয়, মিত্রের অনাস্থাতেই হয়েছিল। রোমের পতন হয়েছিল যখন মিত্র সেনারা লিজিয়ান ছেড়ে যেতে শুরু করেছিল। ব্রিটিশ সাম্রাজ্য কমজোর হয়েছিল যখন কমনওয়েলথ দেশগুলো স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করেছিল। ট্রাম্প হয়তো মনে করেছিলেন তিনি মিত্রদের শাসন করছেন, কিন্তু বাস্তবে তিনি একটার পর একটা সেতু ভাঙছেন। আর একটা কথা নিশ্চিত, যে দেশ তার মিত্রদের অপমান করে সে দেশ একদিন শেষ হয়ে যাবেই। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।